আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী খানম। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ। আইন শৃঙ্খলা বাহিনী এখন পূর্ণ শক্তিতে সক্রিয়, সালাউদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছেন, প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আগামী শিক্ষাক্রমে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা, আমিনুল হক। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সরকারের 7 নির্দেশনা। সিলেটে প্রবাসীদের জন্য পরিকল্পিত শহর গড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, গণপূর্তমন্ত্রী। এক কক্ষ নিয়ে 2 এমপির ঘণ্টাব্যাপী বাকবিতণ্ডা। ঢাকায় 31 মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি নগরবাসীর। নারীকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে নদীতে ঝাঁপ দিলেন পুলিশ সদস্য। গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশি সহ 79 অভিবাসন প্রত্যাশী উদ্ধার। পাকিস্তানের ইসলামাবাদে হাসপাতালে আগুন, 15 নবজাতকের মৃত্যু। হরমুজ সংকট কাটাতে যে সিদ্ধান্ত নিল ইরান ওমান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার ভোরে সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ভুটানের রাজার বিশেষ বিমান ঢাকায় যাত্রাবিরতি করে। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি ভুটানের রাজাকে স্বাগত জানান এবং ভিভিআইপি লাউঞ্জে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজ পরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানান। জবাবে ভুটানের রাজা বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তাদের সুবিধাজনক সময়ে ভুটান সফরের আমন্ত্রণ জানান। সরকারের দায়িত্ব গ্রহণের পর গত 6 মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সহ সব শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তীতে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেখানে জনগণের প্রত্যাশা, আইনের শাসন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছুকে একসঙ্গে বিবেচনায় নিতে হয়েছে। আমরা যে শৃঙ্খলা বাহিনী উত্তরাধিকার সূত্রে পেয়েছি তা ছিল একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে। বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মধ্যে হুইল চেয়ার, ছাত্রীদের মধ্যে বাইসাইকেল, শিক্ষার্থীদের মধ্যে ফলদ, ওষুধি ও বনজ বৃক্ষ এবং নতুন করে চ্যাম্পিয়নদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে এসব সামগ্রী বিতরণ করা হয়। বুধবার সকাল 11টায় শিবগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে। রাষ্ট্রের উন্নয়নের সুফল যেন সমাজের প্রান্তিক মানুষ, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও শিক্ষার্থীরা সমানভাবে পায়। সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আগামী শিক্ষাক্রমে পাঠ্য বইয়ের অন্যান্য বিষয়ের মতো খেলাধুলাকেও বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। তিনি জানান, 4র্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খেলাধুলার উপর একটি বই তৈরি করা হয়েছে। আগামী 2027 সাল থেকে সেটি বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার বিকেল 5:30টার দিকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ফুটবল, ক্রিকেট সহ নতুন করে স্পোর্টসের প্রথম আসরের 8টি ইভেন্ট নিয়ে বই তৈরি করা হয়েছে। এই বিষয়ে লিখিত পরীক্ষায় থাকবে 40 নম্বর এবং মাঠের খেলায় থাকবে 60 নম্বর। মোট নম্বর অর্জন না করলে শিক্ষার্থীরা উত্তীর্ণ হতে পারবে না।
প্রাইম মিনিস্টার গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা 2026 ঘিরে দেশ জুড়ে প্রচার কার্যক্রম জোরদার করার উদ্যোগ নিয়েছে সরকার। এর লক্ষ্যে দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ মাঠ পর্যায়ের শিক্ষা অফিসগুলোতে লোগো, মাস্কট, ড্রপ ডাউন, গেট ব্যানার ও ফেস্টুন প্রদর্শন সহ 7 ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীদের প্রতিযোগিতা সম্পর্কে জানানো এবং প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইটে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক পরিপত্রে জানানো হয়েছে, সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক সভায় প্রতিযোগিতার প্রচারণা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। সিলেটে বিপুল সংখ্যক প্রবাসীর বসবাস ও বিনিয়োগের বিষয়টি বিবেচনায় নিয়ে একটি পরিকল্পিত শহর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। মঙ্গলবার বিকেলে সিলেটের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সিলেটে যেহেতু প্রচুর প্রবাসী আছেন, তাদের জন্য একটি পরিকল্পিত শহর গড়তে চাই। এজন্য উপযুক্ত জায়গা সিলেটের কোথায় কোথায় রয়েছে তা আমরা খুঁজে দেখছি। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রেখেই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। একটি স্মার্ট সিটির জন্য প্রয়োজনীয় আধুনিক সুযোগ সুবিধা ও অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে জামায়াত ও বিএনপির 2 এমপির মধ্যে তীব্র বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল 3:30টার দিকে এই ঘটনা ঘটে। জানাজানি হলে পুরো শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, উদ্বোধনের সময় নাম ফলকে নীলফামারী 4 আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুন্তাকিমের নাম দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য বিলকিস ইসলাম। এতে বিষয়টা নিয়ে উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিদর্শন কক্ষে বসেই ঘণ্টাব্যাপী চলে এই বাকযুদ্ধ। রাজধানী ঢাকায় আজ সকালে 31 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত কয়েকদিনের তীব্র গরমের পর আজ কাকডাকা ভোর থেকে মুষলধারে নামা বৃষ্টি স্বস্তি নিয়ে এলেও রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। বুধবার বেলা 11টায় আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম 31 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। মিরপুর, পল্টন, শাহবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় বৃষ্টিতে রাস্তায় পানি জমে যায়। সড়কে পানি জমার কারণে কোথাও কোথাও যানবাহন চলাচলে ধীরগতি দেখা দেয়। বৃষ্টির পানির মধ্যেই বাস, রিক্সা, অটোরিক্সা সহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়। ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা এক নারীকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে পানিতে ঝাঁপ দিয়ে উদ্ধার করেছেন অমিত হাসান নামের এক পুলিশ কনস্টেবল। মঙ্গলবার রাত 10টার দিকে শহরের শিমরাইলকান্দি এলাকায় একটি ব্রিজে এ ঘটনা ঘটে। পরে ওই নারীকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত 10টার দিকে 24 বছর বয়সী ওই নারী শিমরাইলকান্দি এলাকায় প্রথম ব্রিজ থেকে তিতাস নদীতে ঝাঁপ দেয়। গ্রিসের ক্রিট দ্বীপের কাছে 2টি নৌকা থেকে বাংলাদেশি সহ 79 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের কাছে তাদের উদ্ধার করা হয়। কোস্টগার্ডের এক প্রেস কর্মকর্তা জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন সমুদ্রে 2টি নৌকার অবস্থান শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে নৌকা দুটোতে থাকা অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে অন্তত 2 নারী ও 2 শিশু রয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিকের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকরাও রয়েছেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের হাসপাতালের গাইনোকোলজি ওয়ার্ডের নবজাতক কক্ষে আগুন লেগে অন্তত 15 নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। PIMS কর্মকর্তা জানান, আগুন লাগার সময় নার্সারিতে মোট 16 জন নবজাতক ছিল। ওদের মধ্যে মাত্র 1 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর জিও নিউজের। উদ্ধারকারী সংস্থার সূত্র জানায়, স্থানীয় সময় সকাল 6:45 দিকে হাসপাতালের নার্সারির ভেতরের একটি এয়ার কন্ডিশনের কম্প্রেসার বিস্ফোরিত হওয়ার পর আগুনের সূত্রপাত হয়।
যুদ্ধের কারণে প্রায় অচল হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে সাময়িক যৌথ নৌপথ চালুর পরিকল্পনা করছে ইরান ও ওমান। পাশাপাশি প্রণালীটিতে মাইন মুক্ত করতে যৌথ প্রকল্পের বিষয়েও আলোচনা করছে দুই দেশ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রে থাকা হরমুজ প্রণালী দিয়ে সাময়িকভাবে জাহাজ চলাচলের জন্য একটি বিকল্প নৌপথ বা করিডোর তৈরির বিষয়ে আলোচনা করছে ইরান ও ওমান। একই সঙ্গে সমুদ্রের এই গুরুত্বপূর্ণ পথে জমে থাকা মাইন অপসারণের যৌথ প্রকল্প চালুর বিষয়েও দুই দেশের মধ্যে ঐকমত্য হয়েছে।